ওই আমার বড় ছেলে মারা গেছে, দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে পয়জন খেয়েছে। আমি আবারও বলছি মিডিয়ার সামনে, অন ক্যামেরায় বলছি, এই সরকার আমাকে মেরেছে। একটা গরু বাঁচাতে গিয়ে একটা মানুষের প্রাণ গেল। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই এখন ওপার বাংলার সবচেয়ে কঠিন বাস্তবতা। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুধু একটা পরিবারের ট্র্যাজেডি নয়, এখন এটা পুরো রাজ্যের রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। একজন প্রান্তিক খামারি, মাথায় 11 লাখ টাকার ঋণ, গোয়ালে দাঁড়িয়ে আছে তার লালন পালন করা গরু। কোরবানির ঈদ সামনে রেখে সেই গরু বিক্রি করে ঋণ শোধ করবেন, এটাই ছিল তার একমাত্র পরিকল্পনা। কিন্তু হাটে গিয়ে দেখলেন কেউ তার গরু কিনতে রাজি না। পুলিশের ভয়, প্রশাসনের কড়াকড়ি আর কট্টরপন্থী সংগঠনগুলোর হুমকিতে পুরো বাজার থমকে দাঁড়িয়ে আছে। যে গরুর বাজার মূল্য 50,000 টাকার কম না, সেটা 10 থেকে 15,000 টাকায়ও কেউ ছুঁয়ে দেখেনি। দিনের পর দিন শূন্য হাতে বাড়ি ফিরেছেন মহাজনরা, দরজায় এসে দাঁড়িয়েছে, মাইক্রো ফাইন্যান্স কোম্পানির মহিলারা বাড়িতে এসে চাপ দিচ্ছে, লোন শোধ করো। আর শেষ পর্যন্ত সেই চাপ আর অপমান সহ্য করতে না পেরে নিজের জীবনটাই শেষ করে দিলেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর দায় আসলে কার? আর এই একটি মৃত্যু কিভাবে পুরো পশ্চিমবঙ্গকে একটা রণক্ষেত্রে পরিণত করে দিল? এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। ঘটনাটা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার একজন দরিদ্র মুসলিম খামারি, যিনি বছরের পর বছর ধরে গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করতেন। চড়া সুদে ব্যাংক ও মহাজন থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটা ডেয়ারি খামার। আর সেই খামারি বারবার হাটে গেলেন, বারবার শূন্য হাতে ফিরলেন। ঋণদাতারা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, পরিবারে খাবার নেই, সম্মান নেই, আর কোনো পথও নেই। এরপর যা ঘটলো সেটা পুরো বাংলাকে নাড়িয়ে দিল। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছেন মূলত হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের উপর ভর করে। তার রাজনৈতিক বেস যেটা, সেটাকে সন্তুষ্ট রাখতে গোরক্ষা একটা বড় হাতিয়ার। কিন্তু এই গোরক্ষার নামে যা হচ্ছে সেটা আসলে কতটা ধর্মীয় আর কতটা রাজনৈতিক, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ দেখুন, এই আইনে বলা হচ্ছে 14 বছরের কম বয়সে সুস্থ পশু জবাই করা যাবে না। কিন্তু 14 বছর পর তখন কি সেই গরু আর গোমাতা থাকে না? তখন কেন জবাই করা যাবে? এই স্ববিরোধিতা নিজেই বলে দিচ্ছে এটা ধর্মীয় বিশ্বাস থেকে আসা আইন না, এটা ভোটের রাজনীতি থেকে আসা একটা কৌশলগত পদক্ষেপ। আর এই কৌশলের মূল্য দিচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ তাদের জীবন দিয়ে। এই খামারের মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ল, তখন পশ্চিমবঙ্গে যা ঘটল সেটা শুভেন্দু সরকার কল্পনাও করতে পারেনি। গরু বাঁচল কিন্তু মানুষ মরল, এই একটা স্লোগান রাতারাতি পুরো রাজ্যে ছড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ, সর্বত্র এই একটাই কথা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন কোনো একটি সম্প্রদায়ের আন্দোলন থাকেনি। হাজার হাজার হিন্দু কৃষক, সনাতন ধর্মাবলম্বী খামারি, সাধারণ শ্রমিক সবাই এই প্রতিবাদে সামিল হয়েছেন। কারণ তারা বুঝতে পারছেন, আজ যদি গরু বিক্রেতার নিষেধাজ্ঞা মেনে নেওয়া হয়, কাল হয়তো অন্য কিছুতেও একই ধরনের নিয়ন্ত্রণ আসবে। এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ না, এটা গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডে আঘাত। কিন্তু শুভেন্দু সরকার কি চাপে পিছু হটবে, নাকি আরও কঠোর হবে? এখানে এই বিষয়টা আরও জটিল হয়ে যায়। ঠিক যখন রাজপথে আগুন জ্বলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নিলেন। ক্ষমতা হারানোর পরে মমতা কিভাবে লড়াই চালিয়ে যাবেন, এটা অনেকেরই প্রশ্ন ছিল। কিন্তু তিনি এবার চেনা রাজনৈতিক মিছিল মিটিংয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি অস্ত্র বেছে নেন। কালো গাউন, গলায় সাদা ব্যান্ড, আইনজীবীর পোশাকে সরাসরি কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খামারের মৃত্যুকে আদালতের সামনে তুলে ধরে যুক্তি দিলেন, এই আইন মানবাধিকারের চরম লঙ্ঘন, এটা নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত। একটা প্রশাসনিক আদেশ যখন মানুষকে আত্মহত্যায় বাধ্য করে, তখন সেই আদেশ আর প্রশাসনিক থাকে না, সেটা হয়ে যায় রাষ্ট্রীয় সন্ত্রাস। এই পুরো ঘটনায় সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টা উঠে আসছে, সেটা হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা। ভারতীয় মিডিয়া 24 ঘন্টা ব্রেকিং নিউজ চালাতো, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ভাইরাল হতো, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিত, কূটনৈতিক চাপ আসতো। কিন্তু আজ যখন ঘটনাটা খোদ ভারতে, তখন সবাই চুপ। এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন কিছু না, কিন্তু এই ঘটনা সেটাকে আরও একবার নগ্নভাবে উন্মোচন করে দিল। পশ্চিমবঙ্গের গবাদি পশুর ব্যবসা শুধু কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ না, এর সাথে জড়িত আছে পশু খাদ্যের বাজার, চামড়া শিল্প, মাংস প্রক্রিয়াজাতকরণ, পরিবহন খাত, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, একটা বিশাল অর্থনৈতিক চেইন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, এ ধরনের হুটহাট প্রশাসনিক সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে, সেটা সারতে বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু শুভেন্দু সরকার কি এটা বুঝতে পারছে, নাকি ভোটের হিসাবে মানুষের জীবন জীবিকা তুচ্ছ হয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন, শুভেন্দু অধিকারী কি আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারছেন? পশ্চিমবঙ্গের ভারতের অন্যান্য হিন্দি বেল্ট রাজ্যগুলোর মতো নয়,
এখানে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির একটা সীমা আছে। বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় উগ্রতার চেয়ে সহাবস্থানের ঐতিহ্য অনেক বেশি শক্তিশালী। শুভেন্দু যখন ক্ষমতায় আসেন তখন তার প্রতিশ্রুতি ছিল উন্নয়ন, দুর্নীতিমুক্ত শাসন আর আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু ক্ষমতায় বসে যদি প্রথম বড় পদক্ষেপ হয় গোরক্ষক নামের গ্রামীণ অর্থনীতিতে আঘাত, তাহলে সাধারণ মানুষ তাকে কিভাবে মূল্যায়ন করবে? ইতিহাস বলে, ভারত যে সরকারেরই সাধারণ মানুষের রুজিরুজিতে হাত দিয়েছে সেই সরকারকেই পরবর্তীতে চরম মূল্য দিতে হয়েছে। নোটবন্দি থেকে শুরু করে কৃষি আইন, প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, শুভেন্দুকে সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন নাকি আরও কঠোর অবস্থানে যাবেন? এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া আসছে সেটা লক্ষ্য করার মতো। শুধু মুসলিম সম্প্রদায় না, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষও প্রশ্ন তুলছেন, আমরা যদি গোমাতা বলি তাহলে 14 বছর পরে সে কি গোমাতা থাকে না? তারপরে কেন সরকার নিজেই জবাই করার পারমিশন দিচ্ছেন? এই যুক্তি আসলে পুরো আইনের ভিত্তিটাকেই নাড়িয়ে দিচ্ছে। একজন সাধারণ কৃষক বলছেন, আমি হিন্দু, আমিও গরু পালি, কিন্তু আমার পরিবার চালাতে গরু বিক্রি করতে হয়, এই আইন আমাকেও মেরেছে। এই কথাটাই আসল পয়েন্ট। এই আইন ধর্মভিত্তিক বৈষম্য তৈরি করছে না, শুধু এটা শ্রেণীভিত্তিক বৈষম্য তৈরি করছে। যার টাকা আছে সেই আইনের ধারে কাছে যাবে না, কিন্তু যে প্রান্তিক, যে দরিদ্র, সেই এই আইনের সবচেয়ে বড় শিকার। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা আগামী কয়েক সপ্তাহে আরও জটিল হওয়ার সম্ভাবনা প্রবল। আবার যদি সরকার পিছু হটে তাহলে তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংক থেকে চাপ আসবে। এটা শুভেন্দু সরকারের জন্য একটা ক্লাসিক ক্যাচ-22 পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টের মামলাটাও গুরুত্বপূর্ণ। যদি আদালত এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বা স্থগিতাদেশ দেয়, তাহলে সেটা শুধু শুভেন্দু সরকারের জন্য একটা বিশাল রাজনৈতিক আঘাত হবে। আর যদি আদালত সরকারের পক্ষে রায় দেয়, তাহলে রাজপথের আন্দোলন আরও তীব্র হবে। দুদিকেই ঝুঁকি, আর এই ঝুঁকির মাঝখানে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যাদের জীবন জীবিকা এখন অনিশ্চিত। কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা এটাই প্রথম, যেখানে সরাসরি সরকারি নীতির কারণে একজন মানুষ আত্মহত্যা করল। আর এটাই এই ঘটনাকে আলাদা করে দিচ্ছে। আগে গোরক্ষকদের সহিংসতা ছিল বেআইনি, রাষ্ট্র অন্তত আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে ছিল। কিন্তু এখন রাষ্ট্র নিজেই সেই ব্যবস্থা তৈরি করছে যেখানে মানুষ বাঁচতে পারছে না। এটা একটা ভয়ঙ্কর পরিবর্তন, আর এই পরিবর্তনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এই মুহূর্তে কেউ বলতে পারছে না। এখন পুরো পশ্চিমবঙ্গের নজর দুটো জায়গায়, কলকাতা হাইকোর্ট আর রাজপথ। আদালতে কি ন্যায় বিচার হবে? সরকার কি আইন প্রত্যাহার করবে, নাকি আরও বেশি মানুষকে এর মূল্য দিতে হবে? একটা কথা স্পষ্ট, একটা সভ্য রাষ্ট্রে পশুর অধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো পশুর জীবন কখনো একটা মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। পরবর্তী কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এর প্রভাব শুধু একটি রাজ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো ভারতের রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখে দিতে পারে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? গোরক্ষার নামে কি সত্যিই সাধারণ মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, নাকি আইনের পেছনে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে? আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের নিরপেক্ষ গভীর বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সচেতন থাকুন।